সংস্কৃত কাব্যগ্রন্থ রামাচরিতাম, সেই কাব্যগ্রন্থে উল্লেখ আছে উড়িষ্যার এক অজ্ঞাত রাজা, রাজা কর্ণকেশরীর নাম। সেই রাজার নাম থেকে এই নগরের নাম কর্ণগড়। যদিও রামাচরিতা প্রশংসার ভঙ্গিতে লেখা হয়েছিল, তাই পুরোপুরি বিশ্বাস করা হয় না। এই কর্ণগড় রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকে। আমাদের পশ্চিম বাংলার প্রতিটি জেলায় বিভিন্ন সময়কালের নানান ইতিহাস খুঁজে পাওয়া যায়। সেরকমই এই কর্ণগড়ে আপনি খুঁজে পাবেন ব্রিটিশ শাসনকালের সময়ের চুয়ার বিদ্রোহের গল্প। সেই সময় কর্ণগড়ের নেতৃত্বে ছিলেন রানী শিরোমণি, যাকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়ে থাকে, যেখানে ছিল বিশাল দুর্গ। শোনা যায় রাজা মহাবীর সিং সেই দুর্গ তৈরি করেছিলেন। আজ থেকে প্রায় 500 বছর আগে, যেই অঞ্চলে রাজা লক্ষণ সিং থেকে রাজা অজিত সিং এর রাজত্ব ছিল। পাশাপাশি এই কর্ণগড় বিখ্যাত প্রাচীন মহামায়া মন্দিরের জন্য, যেটা বর্তমানে পর্যটক কেন্দ্র। ইতিহাস, স্থাপত্য এবং লোক সংস্কৃতির এক চমৎকার মিলনস্থল। ঐতিহাসিক দুর্গের স্মৃতি, প্রাচীন মন্দিরের মহিমা এবং নির্জন প্রকৃতি। একদিনেই ঘুরে আসতে পারেন, আবার চাইলে এক রাত থাকতেও পারেন এই কটেজগুলোয়। নমস্কার, আমি অরিত্র। ওয়েলকাম টু মাই চ্যানেল। কিভাবে এখানে আসবেন, কি দেখবেন, কিভাবে গাড়ি পাবেন, কোথায় কি খাবেন, মন্দির কখন খোলা থাকে, কিসের কত খরচা, এখানে কটেজে থাকলে ভাড়া কত, এমনকি মন্দিরে চাইলে ভোগ খেতেও পারেন, সমস্ত তথ্য বলবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং ভালো লাগলে ভিডিওটায় একটা লাইক করে দিন। এক ছুটির দিনে সাঁতরাগাছি স্টেশন থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ধরলাম। গন্তব্য মেদিনীপুর স্টেশন। যদিও হাওড়া থেকে মেদিনীপুর লোকাল রয়েছে, তবে সময় বাঁচানোর জন্য এক্সপ্রেস ট্রেনটাই প্রেফার করলাম। আপনি চাইলে এই মেদিনীপুর লোকালগুলো ধরতে পারেন। ভোর 4:10 হাওড়া মেদিনীপুর লোকাল, 5:20 হাওড়া মেদিনীপুর লোকাল, তারপর আছে 6:30 হাওড়া মেদিনীপুর লোকাল। মেদিনীপুর পৌঁছায় সকাল 9:55। লোকাল ট্রেনের ভাড়া 30 টাকা। এছাড়া সাঁতরাগাছি স্টেশন থেকে 6:28 রূপসী বাংলা এক্সপ্রেস পাবেন, যেটায় আমি গেছি। আরেকটা ধরতে পারেন সকাল 8টার অরণ্যক এক্সপ্রেস, সাঁতরাগাছি জাংশন থেকে। মেদিনীপুর ঢোকায় সকাল 10:01। তবে এটা রবিবার চলে না, শুধুমাত্র সোম থেকে শনিবার। এক রবিবার আমি রূপসী বাংলা এক্সপ্রেসের সেকেন্ড সিটিং রিজার্ভ কোচে 95 টাকা ভাড়া কেটে বেরিয়ে পড়লাম মেদিনীপুরের উদ্দেশ্যে। সময় লাগলো 2 ঘন্টা। প্রায় 8:30টার সময় মেদিনীপুর পৌঁছলাম। জীবনে প্রথমবার পা রাখলাম মেদিনীপুরে। স্টেশনের বাইরে গিয়ে একটা টোটোয় উঠে বসলাম। এবারে বলি স্টেশন থেকে কর্ণগড় কিভাবে যাবেন। মেদিনীপুর স্টেশন থেকে কর্ণগড়ের মহামায়া মন্দির পর্যন্ত দূরত্ব হচ্ছে 13 কিলোমিটার। যদি কম খরচায় যেতে চান তাহলে 3 বার ব্রেক করতে হবে। প্রথমে স্টেশন থেকে হেঁটে বা একটা টোটোতে করে মেদিনীপুর টাউন বাস স্ট্যান্ডে আসতে হবে। তারপর বাসে করে আপনাকে নামতে হবে ভাদুতলা। এই ভাদুতলা থেকে আবার একটা টোটোতে করে পৌঁছতে হবে মন্দিরে। তবে আমি একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। মেদিনীপুর স্টেশন থেকে কর্ণগড়ের মন্দির এবং বাকি সাইট সিইংগুলো ঘুরে আবার স্টেশনেই ফেরত দিয়ে গেছে। তার ভাড়া নিয়েছিল 750 টাকা। আমরা 3 জন ছিলাম, 250 টাকা করে একজনের ভাগে। আপনি যদি আপনার গাড়ি নিয়ে আসেন তাহলে 14 নম্বর ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে যেতে হবে কেরানি চটি থেকে স্ট্রেট ভাদুতলা। আমরা সকাল 8:50 নাগাদ মেদিনীপুর থেকে রওনা দিলাম কর্ণগড়ের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট করতে হবে, তাই জন্য কেরানিচটি স্টপেজে আমাদের টোটো দাদা দাঁড় করালো। 20 টাকায় খেয়ে নিলাম কচুরি আর তরকারি। তরকারিটা দারুণ ছিল, একদম ঘরোয়া টেস্ট। এটা একটা মিষ্টির দোকান। তারপর এগিয়ে চললাম ভাদুতলার দিকে। সময় তখন 9:30। ভাদুতলা মোড় থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। সোজা রাস্তাটা চলে যাচ্ছে শালবনী, গড়বেতা, বিষ্ণুপুরের দিকে। দেখুন ভাদুতলা থেকে কার কত দূরত্ব। আর আমরা যাব ডান দিকে। ওয়েলকাম টু কর্ণগড়। এই হচ্ছে গেটওয়ে টু মহামায়া টেম্পল। দেখুন কি সুন্দর লাগছে মহামায়ার মূর্তি, নিচে কৃষকদের মূর্তি যারা চুয়ার বিদ্রোহ করেছিল। ডান দিকে রঘু বাবার মূর্তি, যিনি মহামায়া দেবীর সাধক সন্তান। অনেকদিন পর এক গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি। পুরো রাস্তাটা খুব সুন্দর। বাঁদিকটা পুরোটাই জঙ্গল।
সালটা ছিল 1568, 1568। মেদিনীপুরের রাজপরিবারের রাজা রাজা লক্ষণ সিং প্রতিষ্ঠা করেন এই কর্ণগড়। ঘড়িতে বাজে সকাল 9:50। আমরা পৌঁছে গেলাম কর্ণগড়ের দেবী মহামায়া মন্দিরে। এই হচ্ছে মন্দির চত্বরে ঢোকার মূল গেট। ঢুকে বাঁদিকে গাড়ি পার্কিংয়ের জায়গা। আপনার নিজের গাড়ি আনলে এখানে পার্ক করতে হবে। 2 চাকা 10 টাকা, 4 চাকা 3 চাকা 20 টাকা, আর বড় গাড়ি হলে 50 টাকা। এখানে যে কেউ চাইলে মন্দিরে বিয়ে করতে পারে, তার জন্য সঠিক ডকুমেন্টস আনতে হবে এবং এই মহামায়া সেবা সমিতি অফিসে কথা বলতে হবে। এই নাম্বারে যোগাযোগ করতে হবে। মাঝখানে রয়েছে ছোট্ট ফুল গাছের বাগান। তার পাশে এখানে লাইন দিয়ে ডালা কেনার দোকান। আপনি চাইলে এখানে পুজোও দিতে পারেন। 50 টাকা 100 টাকার ডালা পাওয়া যায়। একটা প্যারা 5 টাকা দাম। পাশে রয়েছে মহামায়া অতিথি নিবাস থাকার জন্য। মহামায়া সমিতির বাঁদিকে মূল মন্দিরে প্রবেশ করার দ্বার। লেখা আছে মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে 2 ধারে জুতো খুলে রাখবেন না। জুতো খোলার জন্য স্ট্যান্ড রয়েছে এখানে। একজোড়া জুতো রাখার জন্য 2 টাকা ভাড়া। মন্দির কবে কখন খোলা থাকে দেখুন। নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে সকাল 8:30 থেকে দুপুর 2টো, আবার বিকেল 4:30 থেকে সন্ধ্যে 7টা। আর মে মাস থেকে অক্টোবরের মধ্যে সকালের টাইমটা একই থাকে, শুধু বিকেল বেলা 5টা থেকে রাত 7:30 পর্যন্ত খোলা। এবারে আসুন মন্দিরে প্রবেশ করি। মন্দির চত্বরে আরো অনেকগুলো মন্দির রয়েছে। চমৎকার পরিবেশের মধ্যে উড়িষ্যা স্থাপত্য শৈলীতে তৈরি করা এই মন্দিরগুলো। সামনে ঢুকেই প্রথমে দেখতে পেলাম শ্রী শ্রী অনাদি লিঙ্গ দণ্ডেশ্বর ও খড়গেশ্বর জিউ মন্দির। 60 ফুট উচ্চতা এই মন্দিরের। এই দণ্ডেশ্বর মন্দিরের 4টে দিকেই দুর্দান্ত কাজ করা রয়েছে। শোনা যায় 1798 সালের এপ্রিল মাসে এই দণ্ডেশ্বর মন্দির এবং মহামায়া মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। চলুন দণ্ডেশ্বর মন্দিরের ভেতরে যাই। গর্ভগৃহে যে বিগ্রহটা রয়েছে সেটা শিবলিঙ্গ নয়। কালো পাথরের ভেতরে গভীর গর্ত রয়েছে, যেটা জনিপীঠ নামে পরিচিত। পাশে খড়গেশ্বরের শিবলিঙ্গ। কথায় আছে কর্ণগড়ের 6ম রাজা রাজা যশোয়ান সিং তার সভাকবি রামেশ্বর ভট্টাচার্য, যিনি বিখ্যাত শিবায়ন লিখেছিলেন, তিনি এই খড়গেশ্বরের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। রামেশ্বর ভট্টাচার্যের স্মৃতিস্তম্ভ রয়েছে মন্দিরের পেছন দিকে। এখানে একটু পরে আসব। খড়গেশ্বর লিঙ্গের ডান দিকে আছে শ্রী শ্রী রঘুনাথজি বা রঘু বাবার ছবি, যিনি ছিলেন মহামায়া দেবীর সাধক সন্তান। পাশে রয়েছে তেনার সমাধি মন্দির। কোথাও শিউলি ফুল পড়ে আছে, কি সুন্দর লাগছে। দণ্ডেশ্বর শিব মন্দির থেকে বেরিয়ে বাঁদিকে দেখতে পেলাম মহাবীর মন্দির। চারিদিকে ফুল গাছ, সুন্দর মনোরম পরিবেশ। দেখেই বোঝা যায় খুব ভালো মেনটেন করে। চলুন মহাবীর মন্দিরে প্রবেশ করি। বজরাংবলীর মূর্তি রয়েছে ভেতরে। এই চাতালটা খুব সুন্দর। 2টো বসার জায়গা রয়েছে। চুপচাপ বসে অনেকটা সময় কেটে যায়। এই জায়গাটা হচ্ছে ভক্তদের ধুনো সেবা করার জায়গা। ওপাশে রয়েছে কর্ণগড় মহামায়া মন্দিরের পুকুর, যেখানে লোকাল মানুষেরা বেশি যায়। এবারে চলে আসুন দণ্ডেশ্বর মন্দিরের ডান দিকে। সিঁড়ি দিয়ে নিচে নেমেই রয়েছে কল্পতরু মণ্ডপ। এখানে আছে রঘু বাবার মূর্তি।
তার উপর কল্পতরু গাছ গ্রিলের ভেতরে, যাতে ঝড় ঝাপটায় ভেঙে না যায়। এখানে ভক্তরা তাদের মনের ইচ্ছা পূরণের জন্য দাগা বেঁধে রেখে যায়। ডান দিকের মন্দিরটা হচ্ছে মূল মন্দির, শ্রী শ্রী মহামায়া বগলামুখী, আর তার পাশে অভয়া দক্ষিণা কালী মন্দির। মাকে দেখুন। সামনে এই জায়গাটা হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। এখানে বসেই রাজা যশওয়ান্ত সিং আর তার সভাকবি রামেশ্বর ভট্টাচার্য সিদ্ধি লাভ করেছিলেন। আর সামনেই এটি হচ্ছে রঘু বাবার সমাধি মন্দির। রামকৃষ্ণ দেব যেমন মা কালীর ভক্ত ছিলেন, তেমনি রঘু বাবা ছিলেন মহামায়া দেবীর ভক্ত। এই মন্দিরে ঢুকে ভেতরের কারুকার্য দেখে চোখ কপালে উঠে যাবে। রঘু বাবা যেহেতু মহামায়া দেবীর সাধক সন্তান ছিলেন, তাই এই ঘরে দুর্গার বিভিন্ন রূপ দেওয়ালে দেখানো হয়েছে। ভৈরবী, ভুবনেশ্বরী, ধূমাবতী, ছিন্নামস্তা, আরো অনেক। সিদ্ধি পুরুষ রঘু বাবাকে প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম। রঘু বাবার মন্দিরের দেওয়ালে প্রার্থনার বাণী লেখা আছে। মহামায়া মন্দিরের পাশে হাঁড়িকাঠ, তার পাশে এই ঘরটা হচ্ছে নহবত খানা। তার পাশেই দেখতে পেলাম সিদ্ধিকুণ্ড। এই জলটা পবিত্র জল, এখানে নামা বারণ আছে, কেননা এখানকার জল দিয়েই মায়ের ভোগ রান্না হয় এবং পুজোর জন্যও জল ব্যবহার করা হয়। জলে দেখতে পেলাম পোনা মাছ। তার সামনেই রয়েছে যোগমায়া মন্দির। মাকে দর্শন করে এলাম। এখন আছি দণ্ডেশ্বর মন্দিরের পেছন দিকে। এখানে দেখতে পেলাম মাটির চুলা, আর এই ঘরে প্রচুর পরিমাণে কাঠ রাখা আছে। এখানে ভক্তরা এসে বসে, আমিও কিছুক্ষণ বসলাম। পাশে এই পথ দিয়ে মন্দিরের পেছনের দিকে যাব। এদিকে ভোগ খাওয়ার জায়গা রয়েছে। এই ঘরের পরিকাঠামোর দেওয়াল দেখেই বোঝা যায় কত পুরনো এই স্থাপত্য। এই ঘর থেকে বেরিয়ে দুই পাশে রয়েছে ভোগ খাওয়ার বিশাল হলঘর। একসাথে প্রচুর ভক্তরা বসে ভোগ প্রসাদ খেতে পারে। এবার তাহলে এই মহামায়া মন্দিরে ভোগ খাওয়ার ডিটেলসটা বলে দিই। সম্পূর্ণ ডিটেলসটা দেখে নিন। লেখা আছে সকাল 9টার মধ্যে সেবা সমিতির অফিসে যোগাযোগ করে দুপুর 12টার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে। অর্থাৎ যেই নাম্বারটা দেওয়া আছে সেখানে আপনাকে আগে থেকে ফোন করে ভোগ খাওয়ার কথা বলতে হবে। যেদিন আসবেন তার আগের দিন বললেই হবে। তারপর এখানে এসে 12টার মধ্যে কুপন সংগ্রহ করবেন। ভোগ খাওয়ার জন্য এখানে এরা 60 টাকা করে নেয়, ₹60 অনলি। দুপুর 1টার পর খিচুড়ি প্রসাদ বিতরণ করে। ভোগ খাওয়া হয়ে গেলে বাইরে এখানে পাতা ফেলতে হবে এবং পাশে রয়েছে লম্বা হাত ধোয়ার জায়গা। এখানে একদম শেষে দেখতে পেলাম যার কথা আগেই বলেছিলাম, রাজা যশওয়ান্ত সিংয়ের সভাকবি রামেশ্বর ভট্টাচার্য, যিনি শিবায়ন লিখেছিলেন, সেই রামেশ্বর ভট্টাচার্যের স্মৃতিস্তম্ভ। পেছনের দিকে ঘুরে আবার চলে এলাম সামনে। আমার তো খুবই সুন্দর লাগছে এই জায়গা, আর এত গাছপালা, চারিদিকে সবুজ, খুব ভালো লাগে। স্ট্রাকচার প্লেসটাও খুব মানে একটা আননোন প্লেসে দারুণ লাগলো এখানে এসে। সম্পূর্ণ মন্দির চত্বর ঘুরে বেরিয়ে এলাম বাইরে। সময় তখন সকাল 11:30। এবারে আমরা যাব কর্ণগড়ের আসল আকর্ষণ রানী শিরোমণি পার্কে। পশ্চিম মেদিনীপুরের ইতিহাস বিজড়িত এই নির্জন ভূমিতে ইংরেজ আমলে ছিল বিদ্রোহের পীঠস্থান। সেখানে রানী শিরোমণির প্রায় ধ্বংস হতে বসা প্রাসাদকে ঘিরে গড়ে উঠেছে টুরিস্ট স্পট। মহামায়া মন্দির থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত সেই প্রাচীন কালের দুর্গ। গ্রামের পথ ধরে এগিয়ে চলেছি। দেখতে পেলাম কি অপরূপ স্রোতে বয়ে চলেছে পারাং নদী। প্রায় 10 থেকে 15 মিনিট পর পৌঁছে গেলাম রানী শিরোমণি গড়। এখানে ঢুকতে এন্ট্রি ফি লাগে,
একজনের জন্য 10 টাকা, ₹10। বলা হয় 500 বছর আগে রাজা মহাবীর সিংয়ের দ্বারা নির্মিত এই গড় বা দুর্গ, যেটা আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন আছি রানী শিরোমণি পার্কে, পেছনে দুর্গটা। এখন ঢোকা বারণ আছে। পাশে রয়েছে একটা 8চালা মন্দির, বর্তমানে ভেতরে ঢোকা বারণ। বর্তমানে সরকার থেকে পুনর্নির্মাণের কাজ চলছে। শোনা যায় এই মন্দিরের ভেতরে বসে রাজা যশোয়ান্ত সিং এর সভাকবি রামেশ্বর ভট্টাচার্য তার লেখা শিবায়ন রচনা করেছিলেন। চারিদিক পুরো ধ্বংসস্তূপ, ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি। সালটা ছিল 1760। ব্রিটিশরা যখন মেদিনীপুরে শাসন করতে এলো, ব্রিটিশ সরকার এখানকার চাষিদের জমি বাজেয়াপ্ত করল। জমি হারিয়ে এখানকার চাষিরা শুরু করলো গেরিলা আক্রমণ, যেটা চুয়ার রেবেলিয়ন বা চুয়ার বিদ্রোহ নামে পরিচিত। সেই সময় এই দুর্গের শাসক ছিলেন রানী শিরোমণি। 1798 সালে ইংরেজদের বিরুদ্ধে কৃষক প্রজাদের চুয়ার বিদ্রোহ শুরু হয়। চুয়ার মানে বর্বর, আনকালচার্ড এবং ডাকাত। জঙ্গলমহল অঞ্চলের মিদনাপুরের 3টে অঞ্চল, বাহাদুরপুর, শালবনী এবং এই কর্ণগড় থেকেই শুরু হয়েছিল বিদ্রোহ। তারা রানীর এই প্রাসাদও দখল করে। পাশে দেখতে পেলাম কত বেগুন হয়েছে। তার পাশে একটি পার্ক, দোলনা, সিস এবং স্লিপ রয়েছে। আমরা একটু নিজেদের মতন সময় কাটালাম। এই স্লিপে উঠে গড়িয়ে আসার চেষ্টা করলাম, কিন্তু সারফেস প্রবলেম ছিল। এখানে একটা রেস্টুরেন্ট বা ক্যাফে আগে থেকেই আছে, কিন্তু এখন এটা বন্ধ রয়েছে যেহেতু এই পার্কে কাজ চলছে। নইলে এখানেও আপনি ভবিষ্যতে আসলে খেতে পারবেন। এই রেস্টুরেন্টের নাম ইকির মিকির, বর্তমানে বন্ধ আছে পাশে কাজ চলছে বলে। আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি এক্সপ্লোর করতে, যে আর কি কি আছে ওখানটা। এখানে একটা বিশাল বড় লেক রয়েছে। দেখলাম এই দাদা এখানে মাছ ধরছিল। ইকির মিকির রেস্টুরেন্ট, তার পেছন দিকে দেখলাম এরকম অবস্থা। বুঝলাম যে ভবিষ্যতে এখানে একটা সুইমিং পুল হবে। আর পাশে লাইন দিয়ে পরপর কটেজ রয়েছে। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, প্রতিটা কটেজের নাম এই কর্ণগড়ের রাজা এবং রানীর নাম থেকে রাখা হয়েছে। এই কর্ণগড়ে রাজত্ব করেছে রাজা লক্ষণ সিং, রাজা শ্যাম সিং, ছোটু রায়, রঘুনাথ রায়, রাজা রাম সিং, রাজা যশোয়ান্ত সিং এবং কর্ণগড়ের শেষ রাজা রাজা অজিত সিং। এবারে রাজা অজিত সিং এর বাচ্চা হয়নি, তিনি নিঃসন্তান ছিলেন। তাই তিনি তেনার সম্পত্তি তার 2 বউকে দিয়ে গেছিলেন। একজন হচ্ছে রানী ভবানী, আরেকজন হচ্ছে রানী শিরোমণি। এখানে কটেজগুলো খুব সুন্দর, আপনি চাইলে এখানে এসে থাকতে পারেন। বর্তমানে দেখলাম কেউ কেউ এসে থাকছে। চলুন একবার ভেতরে যাই, ভেতরটা কেমন দেখে আসি। সুন্দর বিছানা, সাজানো গোছানো, এসি এবং ফ্যানও রয়েছে, এমনকি টিভিও রয়েছে। আর পেছনে বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট। এই কটেজগুলোয় থাকার জন্য ভাড়া হচ্ছে 1500 টাকা থেকে শুরু এবং 1750 টাকা পর্যন্ত রয়েছে। যদি বুক করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে বলেছে। এখনো অনেক কটেজ তৈরি করা বাকি আছে, কাজ চলছে। আশা করা যায় 1 বছর বা খুব বেশি হলে 2 বছরের মধ্যে এই কর্ণগড় একটা হট ট্যুরিজম স্পট হয়ে যেতে পারে, পারফেক্ট উইকেন্ড ট্রিপের জন্য। আপনি চাইলে আপনার গাড়ি নিয়েও আসতে পারেন, এখানে 1 রাত থেকে যেতে পারেন। আমরা শেষমেশ এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে লেক থেকে বেরিয়ে যাব। বেশ কিছুক্ষণ সময় কাটালাম এই পার্কে বসে। চারিদিকে গাছপালা, সবুজে ঢাকা, তাই বেশিক্ষণ বসে থাকলে ঘুম পেয়ে যাচ্ছিল। যেহেতু ইকির মিকির রেস্টুরেন্টটা বন্ধ আছে, তাই এখানে আমরা দুপুরে খাবার খেতে পারলাম না। পার্কের বাইরে রয়েছে এই বিনা পানি রসনা তৃপ্তি বলে একটা দোকান। এখানে জানতে পারলাম যে এদেরকে আগে থেকে বললে এরা খাবার বানিয়ে রাখতো, একদম বাঙালি খাবার, মাছ, মাংস, ভাত, খাসির মাংস, ডিম ভাত অথবা ভেজ থালি। আপনিও চাইলে এদের সাথে যোগাযোগ করে আসতে পারেন দুপুরে খাবারের জন্য। এই নাম্বারে কল করতে বলেছে।
কিন্তু আমরা কোথায় খেলাম সেটা একটু পরে দেখাচ্ছি। বিনাপানির পাশে দেখলাম পিকনিক স্পট। শুনলাম যারা মহামায়া মন্দিরে বিয়ে করতে আসে সেই বিয়ের দল এখানে এসে বিয়ে বাড়ি ভাড়া নিয়ে খাওয়া দাওয়া করে। তখন ঘড়িতে বাজে দুপুর 2টো। টোটো দাদার সাথে আলোচনা করে ভাবলাম যে একেবারে মেদিনীপুর টাউনে গিয়েই দুপুরের খাবারটা খাবো। সেখানে ভালো ভালো রেস্টুরেন্ট বা ভাতের হোটেল রয়েছে। তাই এবারের মতন কর্ণগড়কে বিদায় জানিয়ে এগিয়ে চললাম মেদিনীপুর টাউনের দিকে। সেই গ্রামের পথ দিয়ে বেরিয়ে যাচ্ছি। পাশে চোখ পড়ল পারাং নদীর ওপর। মোষগুলোকে স্নান করাচ্ছে, কি সুন্দর লাগছে। প্রায় 40 মিনিট লাগলো কর্ণগড় থেকে মেদিনীপুর টাউন পৌঁছতে। টোটো দাদা আমাদেরকে এই হোটেলের সামনে দাঁড় করালো। মেসার সাহু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। নিরামিষ আমিষ সবই পাওয়া যায়। ভাত ডাল সবজি নিলে 70 টাকা। তারপর যেরকম নেবেন, মাছ বা মাংস অথবা ডিম, তার ওপর এক্সট্রা চার্জ। ভেতরে ঢুকে 3 জন পরপর বসলাম। পেট পুজোর পর একটা টোটোতে উঠে 15 টাকা ভাড়া দিয়ে চলে এলাম মেদিনীপুর স্টেশনে। আমাদের প্ল্যান ছিল ফেরার সময় 4:05 মেদিনীপুর হাওড়া গ্যালোপিং লোকালটা ধরবো। 30 টাকা লোকাল ট্রেনের টিকিট কেটে ট্রেনে করে ফিরে গেলাম কলকাতা। আপনাকে কিছু ট্রেনের টাইম টেবিল দিলাম। বিকেল 3:20 মেদিনীপুর হাওড়া লোকাল, 4:05 লোকাল, 5:40 লোকাল, তারপর 6:50 রূপসী বাংলা আছে। তবে ভেবে দেখবেন, এই সাউথ ইস্টার্ন লাইনে ট্রেনগুলো লেট করে হাওড়া ঢুকতে। সেই বুঝে আপনার পছন্দ মতন সময়ের ট্রেন ধরবেন। তাহলে কেমন লাগলো এই কর্ণগড় সফর? প্লিজ আপনার কিছু মতামত কমেন্টে লিখবেন। আপনি পাশে থাকুন এই চ্যানেলের। আমি অরিত্র। আগামীতে আরও নতুন নতুন জায়গার ভিডিও আনবো এই চ্যানেলে। ভালো থাকুন, সাবধানে ঘুরতে থাকুন। ধন্যবাদ।